ভারত মহাসাগরের নীল জলের মাঝে ভেসে থাকা এক ছোট দ্বীপ, যেখানে পাহাড় ছুঁয়ে মেঘ নামে, চা বাগানে ভোরের কুয়াশা নাচে, আর ইতিহাসের প্রতিটি ইট যেন একটি গল্প বলে। এই দ্বীপ একসময় ছিল সমৃদ্ধির প্রতীক, কিন্তু হঠাৎ করেই ভেঙে পড়ে অর্থনীতি, রাস্তায় নামে মানুষ, আর প্রেসিডেন্ট পালিয়ে যায় দেশ ছেড়ে। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এই গল্প শ্রীলঙ্কা নামের এক দ্বীপ দেশের। ভারতের দক্ষিণে ভারত মহাসাগরের নীল জলের বুকে ভেসে থাকা এক সবুজ দ্বীপ শ্রীলঙ্কা। ছোট একটি দেশ, কিন্তু প্রকৃতির রঙে রঙিন এক জীবন্ত মানচিত্র। শ্রীলঙ্কা একটি দ্বীপরাষ্ট্র। উত্তরে এটি ভারতের থেকে বিচ্ছিন্ন হয়েছে অগভীর সমুদ্রপথ ও প্রবাল প্রাচীরের মাধ্যমে, যা ইতিহাসে পরিচিত আদমস ব্রিজ বা রাম সেতু নামে। চারদিকে সমুদ্র ঘেরা এই দ্বীপের উপকূলরেখা প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ। সোনালী সৈকত, নারকেল গাছ আর ঢেউয়ের শব্দ। শ্রীলঙ্কার ভূগোল যেন এক চিরন্তন ছুটির পোস্টকার্ড। শ্রীলঙ্কার কেন্দ্রভাগে উঠে গেছে পাহাড়ি অঞ্চল। এই মধ্য উচ্চভূমি দেশের জলবায়ু ও নদীগুলোর প্রাণকেন্দ্র। এখানেই অবস্থিত দেশের সর্বোচ্চ শৃঙ্গ পিদুরু তালাগালা, আর রয়েছে বিখ্যাত আদমস পিক, যা বৌদ্ধ, হিন্দু, মুসলিম ও খ্রিস্টানদের কাছে পবিত্র স্থান। এই পাহাড়ি অঞ্চলে বিস্তৃত চা বাগান, যার সুবাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সিলন চা নামটি এখান থেকেই এসেছে। শ্রীলঙ্কায় বড় বড় নদীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাহাওয়ালি নদী। এই নদী কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ছোট নদী দ্বীপটিকে করেছে উর্বর ও সবুজ। শ্রীলঙ্কা তার ঘন রেইন ফরেস্ট, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। দেশটির উল্লেখযোগ্য বনাঞ্চলের মধ্যে রয়েছে সিনহারাজা ফরেস্ট রিজার্ভ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। হাতি, চিতা, ময়ূর, অসংখ্য পাখি ও সরীসৃপ, এই ছোট দ্বীপ যেন প্রকৃতির এক গোপন ভাণ্ডার। শ্রীলঙ্কার জলবায়ু উষ্ণ ও আর্দ্র, কিন্তু সারা দেশে এক নয়। উপকূলীয় অঞ্চল গরম ও আর্দ্র, পাহাড়ি অঞ্চল তুলনামূলক শীতল ও কুয়াশাচ্ছন্ন। বর্ষাকাল আসে দুটি মৌসুমী বায়ুর মাধ্যমে, যা দেশের কৃষি ও জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের মাঝখানে অবস্থিত হওয়ায় শ্রীলঙ্কার ভূগোল তাকে দিয়েছে বিশেষ কৌশলগত গুরুত্ব। প্রাচীনকাল থেকেই এই দ্বীপ ছিল বাণিজ্য, সংস্কৃতি ও সভ্যতার মিলনস্থল। আজ এটি একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু তার ইতিহাস হাজার বছরের সভ্যতা, রাজ্য, উপনিবেশ আর গৃহযুদ্ধের গল্প। একসময় এই দ্বীপের নাম ছিল সিলন, আরও প্রাচীনকালে পরিচিত ছিল লঙ্কা নামে, যার উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণে। প্রাচীন রাজ্য ও বৌদ্ধ ধর্মের আগমন খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে উত্তর ভারত থেকে আগত বিজয় রাজকুমারকে শ্রীলঙ্কার প্রথম কিংবদন্তি শাসক হিসেবে ধরা হয়। পরবর্তীতে গড়ে ওঠে শক্তিশালী শৃঙ্খলী রাজ্য, বিশেষ করে অনুরাধাপুর রাজ্য ও পোলোনারুয়া রাজ্য। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে ভারতের সম্রাট অশোকের পুত্র মহিন্দ শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেন। এরপর থেকে বৌদ্ধ ধর্ম হয়ে ওঠে দ্বীপটির প্রধান ধর্ম ও সংস্কৃতির ভিত্তি। বিশাল স্তূপ, মঠ আর সেচ ব্যবস্থা। প্রাচীন শ্রীলঙ্কা ছিল উন্নত সভ্যতার এক উজ্জ্বল উদাহরণ। শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ ভারতের তামিল রাজ্যগুলোর সঙ্গে শ্রীলঙ্কার সংঘর্ষ চলতে থাকে। উত্তরাঞ্চলে তামিল প্রভাব বৃদ্ধি পায়,
এবং দ্বীপটি ধীরে ধীরে শৃঙ্খলী ও তামিল সংস্কৃতির মিলনভূমিতে পরিণত হয়। ১৬শ শতাব্দীতে আসে পর্তুগিজরা। তারা উপকূলীয় অঞ্চল দখল করে বাণিজ্য শুরু করে। এরপর ১৭শ শতাব্দীতে ডাচরা পর্তুগিজদের সরিয়ে দেয়। অবশেষে ১৮শ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশরা পুরো দ্বীপ দখল করে। ব্রিটিশ শাসনামলে শ্রীলঙ্কা পরিচিত হয় সিলন নামে। এই সময় চা, কফি ও রাবার চাষের প্রসার ঘটে। ভারত থেকে বহু তামিল শ্রমিক আনা হয়, যা ভবিষ্যতের জাতিগত উত্তেজনার ভিত্তি তৈরি করে। ১৯৪৮ সালে শ্রীলঙ্কা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীনতার পর শৃঙ্খলী সংখ্যাগরিষ্ঠ ও তামিল সংখ্যালঘুদের মধ্যে ভাষা ও রাজনৈতিক অধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ১৯৮৩ সালে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ। তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম স্বাধীন তামিল রাষ্ট্রের দাবি তোলে। প্রায় ২৬ বছর ধরে চলা এই যুদ্ধ হাজার হাজার প্রাণ কেড়ে নেয়। ২০০৯ সালে সরকারি বাহিনী বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে পরাজিত করে। এর মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর শ্রীলঙ্কা পুনর্গঠনের পথে হাঁটতে শুরু করে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা দেশটিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শ্রীলঙ্কার ইতিহাস শুধু রাজ্য ও যুদ্ধের কাহিনী নয়, এটি সংস্কৃতি, ধর্ম আর জাতিগত পরিচয়ের দীর্ঘ সংগ্রাম। ছোট এই দ্বীপটি হাজার বছরের ইতিহাস বয়ে চলেছে, সমুদ্রের ঢেউয়ের মতোই উত্থান পতনের গল্প নিয়ে। শ্রীলঙ্কার ভূখণ্ড ছোট হলেও এই দেশের মানুষের গল্প বিশাল, বৈচিত্র্যময় এবং কখনো কখনো আবেগময়। আজ শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় ২ কোটির বেশি। এই মানুষগুলোই গড়ে তুলেছে হাজার বছরের সভ্যতা, ধর্মীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়। শ্রীলঙ্কার জনগণের প্রধান অংশ হল শৃঙ্খলী জাতিগোষ্ঠী। তারা মোট জনসংখ্যার প্রায় ৭০-৭৫%। শৃঙ্খলীরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের ভাষা শৃঙ্খলী। দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হল শ্রীলঙ্কান তামিল। তারা মূলত উত্তর ও পূর্বাঞ্চলে বসবাস করে এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া রয়েছে ইন্ডিয়ান তামিল, যাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলে চা বাগানে কাজের জন্য আনা হয়েছিল। আরও একটি গুরুত্বপূর্ণ সম্প্রদায় হল শ্রীলঙ্কান মুসলিম। তারা আরব বণিকদের বংশধর এবং দ্বীপের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। খ্রিস্টান সম্প্রদায়ও এখানে উপস্থিত, যারা পর্তুগিজ ও ডাচ প্রভাবের ফল। শ্রীলঙ্কার রাষ্ট্রভাষা দুটি, শৃঙ্খলী ও তামিল। ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে শিক্ষা ও প্রশাসনে। ধর্মীয়ভাবে দেশটি প্রধানত বৌদ্ধ প্রধান, কিন্তু হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও গুরুত্বপূর্ণ অংশ। এই ধর্মীয় বৈচিত্র্য শ্রীলঙ্কার সংস্কৃতিকে করেছে বহুমাত্রিক। রাজধানী কলম্বো দেশের অর্থনৈতিক কেন্দ্র। এছাড়া ক্যান্ডি, জাফনা, গল এই শহরগুলো সংস্কৃতি ও ইতিহাসের ধারক। গ্রামাঞ্চলে এখনও কৃষিনির্ভর জীবনযাত্রা দেখা যায়। ধানক্ষেত, চা বাগান আর মৎস্যজীবী গ্রাম, এগুলোই শ্রীলঙ্কার মানুষের দৈনন্দিন বাস্তবতা। দীর্ঘ গৃহযুদ্ধ শ্রীলঙ্কার জনগণকে গভীরভাবে প্রভাবিত করেছে। জাতিগত বিভাজন বহু ক্ষত সৃষ্টি করেছে। তবুও আজকের প্রজন্ম চেষ্টা করছে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে। সাংস্কৃতিক উৎসব, ধর্মীয় অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী নৃত্য এই দ্বীপের মানুষের প্রাণশক্তির প্রতীক। শ্রীলঙ্কার জনগণ শুধু সংখ্যায় বিভক্ত নয়, তারা ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির মিলনভূমি। ভিন্নতা থাকা সত্ত্বেও এই দ্বীপের মানুষ বারবার প্রমাণ করেছে সমুদ্রের মাঝে দাঁড়িয়েও
একটি জাতি দৃঢ়ভাবে বেঁচে থাকতে পারে। একসময় শ্রীলঙ্কার অর্থনীতি পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল ছিল। চা, রাবার আর নারকেল, এই 3 ফসলই ছিল অর্থনীতির স্তম্ভ। বিশেষ করে সিলন টি বিশ্ববাজারে আজও একটি শক্তিশালী ব্র্যান্ড। উচ্চভূমির চা বাগানগুলো শুধু পর্যটকদের আকর্ষণই নয়, দেশের বৈদেশিক আয়ের বড় উৎস। 1980 সালের পর শ্রীলঙ্কা ধীরে ধীরে শিল্প খাতে এগোতে শুরু করে। তৈরি পোশাক শিল্প দ্রুত বড় হয়ে ওঠে। আজ ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হওয়া অনেক ব্র্যান্ডের পোশাক তৈরি হয় শ্রীলঙ্কায়। গার্মেন্টস এখন দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতগুলোর একটি। আর পর্যটন অর্থনীতির প্রাণ। নীল সমুদ্র, ঐতিহাসিক স্থাপনা, বৌদ্ধ মন্দির শ্রীলঙ্কার পর্যটনের জন্য স্বর্গ। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে, বিশেষ করে রাজধানী কলম্বো, ঐতিহাসিক ক্যান্ডি এবং উপকূলীয় শহর গল ঘুরতে। পর্যটন খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আসে, কিন্তু গল্পটা সবসময় মসৃণ ছিল না। বড় বড় অবকাঠামো প্রকল্প, বিদেশি ঋণ এবং দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা দেশটিকে ধীরে ধীরে ঋণের ফাঁদে ফেলে। 2022 সালে শ্রীলঙ্কা ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে। বিদেশি মুদ্রার অভাব, জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি মানুষকে রাস্তায় নামতে বাধ্য করে। মুদ্রাস্ফীতি বেড়ে যায়, জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হয়। সংকটের পর শ্রীলঙ্কা আন্তর্জাতিক সহায়তা চায় এবং অর্থনৈতিক সংস্কার শুরু করে। ট্যাক্স বাড়ানো, ভর্তুকি কমানো এবং রপ্তানি খাত শক্তিশালী করার চেষ্টা চলছে। ধীরে ধীরে পর্যটন আবার বাড়ছে, প্রবাসী আয়ও বাড়ছে। বর্তমান অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, গার্মেন্টস ও টেক্সটাইল, পর্যটন, প্রবাসী রেমিটেন্স, চা ও মশলার রপ্তানি। শ্রীলঙ্কার অর্থনীতি আজও চ্যালেঞ্জের মুখে, কিন্তু এই দ্বীপদেশের মানুষের স্থিতিশীলতা ও অধ্যবসায় প্রমাণ করেছে সংকট যতই গভীর হোক, পুনরুত্থান সম্ভব। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কা গণতান্ত্রিক কাঠামো গ্রহণ করে। প্রথম দিকের রাজনীতি ছিল তুলনামূলক শান্ত, কিন্তু ধীরে ধীরে জাতিগত বিভাজন রাজনীতির কেন্দ্রে চলে আসে। শৃঙ্খলী সংখ্যাগরিষ্ঠ ও তামিল সংখ্যালঘুদের মধ্যে রাজনৈতিক ও ভাষাগত দ্বন্দ্ব দেশটিকে দীর্ঘ সংঘাতে ঠেলে দেয়। 1983 সালে শুরু হয় গৃহযুদ্ধ। সরকার ও তামিল বিদ্রোহী সংগঠন লিবারেশন টাইগার অব তামিল এলার্ম এর মধ্যে সংঘর্ষ। এই যুদ্ধ চলে 2009 সাল পর্যন্ত। হাজার হাজার প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে শেষ হয় এক রক্তক্ষয়ী অধ্যায়। শ্রীলঙ্কা একটি প্রেসিডেন্ট শাসিত প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি দেশের নির্বাহী ক্ষমতার প্রধান। রাজধানী কলম্বো রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। সংবিধান অনুযায়ী সংসদ রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের ক্ষমতা তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। 2005 সাল থেকে রাজনীতিতে শক্তিশালী প্রভাব ফেলেন মাহিন্দা রাজাপাকসা। তার আমলেই গৃহযুদ্ধের অবসান ঘটে, কিন্তু পরবর্তীতে তার পরিবারকে ঘিরে ক্ষমতার কেন্দ্রীকরণ ও দুর্নীতির অভিযোগ ওঠে। 2022 সালের অর্থনৈতিক সংকটের সময় জনগণের তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা দেশ ছাড়তে বাধ্য হন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক সংকট জনগণকে রাজনৈতিকভাবে আরও সচেতন করেছে। সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং স্বচ্ছতার দাবি জোরদার হয়েছে। আজ শ্রীলঙ্কার রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে স্থিতিশীলতা বজায় রাখা, অন্যদিকে জনগণের আস্থা পুনরুদ্ধার। বহুদলীয় গণতন্ত্র, প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা, জাতিগত সংবেদনশীলতা এবং প্রাসঙ্গিক
অর্থনৈতিক পুনর্গঠন রাজনীতির প্রধান ইস্যু। শ্রীলঙ্কার রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি জাতিগত পরিচয়, অর্থনৈতিক বাস্তবতা এবং গণতান্ত্রিক কাঠামোর টিকে থাকার সংগ্রাম। দ্বীপটি বহু ঝড় পার করেছে। প্রশ্ন এখন একটাই, আগামী অধ্যায় কী হবে? স্থিতিশীলতা ও ঐক্যের।